আচ্ছা, তো লাস্ট ক্লাস আমরা এই জড়তার ভ্রামকের ২ টা উপপাদ্য পড়ছিলাম। তো আজকে বলছিলাম যে কিভাবে কয়েকটা বস্তুর জড়তার ভ্রামক নির্ণয় করা যায়। ওই উপপাদ্যগুলার অ্যাপ্লিকেশন সেগুলা দেখব বলছিলাম। তো আ এই ক্যালকুলেশন গুলা মেইনলি সূত্র আকারে আমাদের ইউজ করতে হবে অঙ্কে, ম্যাথে। কখনো থিওরিতেও দিতে পারে। তো এরকম কয়েকটা দেখাচ্ছি। আমরা কয়েকটা ক্ষেত্র বিশেষে কয়েকটা বস্তুর জড়তার ভ্রামক নির্ণয় করব আরকি। ওই নির্ণয় করার জন্য যে রাশিমালা দরকার সেটা বের করব। ওকে, তো শুরু করতেছি। ফার্স্টে হচ্ছে আমাদের জড়তার ভ্রামক নির্ণয়। আর একই সাথে আমরা চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করব। তো ফার্স্টে আমরা এরকম একটা বস্তুর জন্য জড়তার ভ্রামক নির্ণয় করব যেটা হচ্ছে একটা জাস্ট সুষম দণ্ড যার দৈর্ঘ্য হচ্ছে L, এটার দৈর্ঘ্য হচ্ছে L, এটার ভর হচ্ছে M, আর এই দণ্ডটাকে আমি এরকম একটা অক্ষ যেটা এর মধ্যবিন্দু দিয়ে গেছে, এরকম একটা অক্ষ, এই অক্ষের চারপাশে এটাকে ঘুরাবো। এটা মধ্যবিন্দু, আমার আঁকায় কেমন হইছে জানি না। তো এইটুকু হচ্ছে L/2, এইটুকু L/2 আরকি। ওকে? তো আমরা এই আ অক্ষটার সাপেক্ষে এই আ দণ্ডটা যদি ঘুরতে থাকে, তাইলে সেই ক্ষেত্রে জড়তার ভ্রামকটা কত হবে সেটা নির্ণয় করতে চাই। তো এজন্য আমরা যে আ মেথডটা এপ্লাই করব সেটা হচ্ছে আমরা ইন্টিগ্রেশন মেথডে বের করব। আমরা যেটা করব, ফার্স্টে আগে ধরলাম এই O বিন্দু দিয়ে ঘূর্ণন অক্ষটা গেছে। তো আমরা আগে পুরা বস্তুটার জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে, তো আগে এই দণ্ডটা থেকে একটা ছোট্ট একটা পোরশন চিন্তা করি। এইটুকু একটা পোরশন কেটে নিলাম। এইটার ইয়াটা হচ্ছে, দৈর্ঘ্যটা হচ্ছে dx দৈর্ঘ্যের। ওকে? তো এই ছোট্ট পোরশনটার যে ভর হবে, সেই ভরটা হচ্ছে dm। এটার ভরটা হচ্ছে dm। তো আগে আমি বের করব যে ওই ছোট্ট dx দৈর্ঘ্যের অংশটুকুর আ আর আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এই অক্ষ থেকে দূরত্ব, এই x দৈর্ঘ্যের যে আ dx দৈর্ঘ্যের যে খণ্ডটা চিন্তা করছি তার দূরত্ব হচ্ছে x। ফার্স্টে বের করে নিব যে এই অক্ষের চারপাশে, এই অক্ষের চারপাশে এই dx দৈর্ঘ্যটার জড়তার ভ্রামক কত হয়? তারপরে আমরা এরকম এইখানে যতগুলা dx হয় এই দণ্ডের মধ্যে সবগুলাকে যোগ করে ইন্টিগ্রেশন করে আমরা টোটাল জড়তার ভ্রামকটা বের করে ফেলব। তাহলে আমাদের জড়তার ভ্রামক নির্ণয়ের যে সূত্রটা ছিল, ফার্স্টে আমরা এই যে dx অংশটার, এই dx অংশের জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক অক্ষটার সাপেক্ষে, হ্যাঁ? ওই অক্ষের সাপেক্ষে কত না আমি লিখি নাই। এইটা আগে ফার্স্টে বের করি। di, সেটা তাইলে কত হবে? আমাদের জড়তার ভ্রামক নির্ণয় করার সূত্র ছিল আ আ ভর mr² আরকি। ভর ইনটু অক্ষ থেকে দূরত্বের বর্গ। তাইলে ভরটা হচ্ছে dm, আর অক্ষ থেকে দূরত্ব হচ্ছে x²। তার মানে এরকম আসতেছে। ওকে? তো এখন এই dm টার মানটা কত সেটা একটু বের করে নিই। মানে আরকি যদি পুরাটা দৈর্ঘ্য L দৈর্ঘ্যের, এখানে লিখতেছি L দৈর্ঘ্যের পুরা দণ্ডটার ভর হচ্ছে, L দৈর্ঘ্যের ভর হচ্ছে m, তাহলে একক দৈর্ঘ্যের ভর কত হচ্ছে? ঐকিক নিয়ম। একক দৈর্ঘ্যের ভর সেটা হচ্ছে m/l। তাইলে এইটুক দৈর্ঘ্যটা কত ছিল? dx দৈর্ঘ্য। এই dx দৈর্ঘ্যের ভর হচ্ছে m/l dx। ওকে? তাহলে আমি dm এর জায়গায় যেটা বসাই দিতে পারি সেটা হচ্ছে m/l dx ইনটু x²। তো এটাকে ইন্টিগ্রেশন করব, তো আমি ওই x² টাকে সামনে আনি, dx টাকে পরে নিয়ে যাচ্ছি। মানে এটাকে এভাবে লেখা যায় m/l x² dx, এটা লেখা যায়। ওকে, এটা কি পাইলাম? এটা পাইলাম হচ্ছে ওই dx অংশটার জড়তার ভ্রামক এই O বিন্দুর সাপেক্ষে আরকি। আই মিন এই অক্ষটার সাপেক্ষে, ঘূর্ণন অক্ষের সাপেক্ষে। এখন আমরা যদি, আচ্ছা, এটার একটা নাম দিয়ে নেই। P
PQ অক্ষ। তো এই PQ অক্ষের সাপেক্ষে ওইটার আ জড়তার ভ্রামক পাইলাম। আমাদের দরকার এখন পুরা দণ্ডটার যে জড়তার ভ্রামক। তাইলে সেটা হবে I। তো আমরা এবার পুরা ওই PQ অক্ষের সাপেক্ষে পুরা দণ্ডের জড়তার ভ্রামক সেটাকে যদি আমরা I বলি, তো I টা কি হবে? ইন্টিগ্রেশন করব কাকে? এই DI কে। সরি, DI এটাকে ইন্টিগ্রেশন করব। ওকে? লিমিটটা হবে 0 থেকে I পর্যন্ত। তাহলে DI এর মানটা এখানে বসাই দেই, সেটা হচ্ছে এই যে যেটা পাইছি m/l x² dx, সেটাকে এখানে বসাই দিচ্ছি। m/l, m হচ্ছে ভর, সেটা কনস্ট্যান্ট, l ও কনস্ট্যান্ট, সেটা ইন্টিগ্রেশনের বাইরে থাকবে, সেটাকে বাইরে বসাইলাম m/l, আর ভিতরে ছিল x² dx, ওইটা শুধু ভিতরে থাকবে, হ্যাঁ? আর এখন x এর মানটা কত থেকে কত হইতে পারে? এই যে x এটা ছিল, মানে dx দৈর্ঘ্যটার দূরত্ব, মানে আচ্ছা সরি x এর না, এই যে dx এর মানটা কত থেকে কত হইতে পারে? এটাকে ২ ভাবে লেখা যায়। এই dx টা আমি ২ ভাবে করতে পারি। আমি একটা করতে পারি হচ্ছে আ এই 0 থেকে dx টা এইদিকে, এই dx এই ছোট্ট খণ্ডটা এটা বড় হইতে সর্বোচ্চ এই পর্যন্ত হইতে পারে। এভাবে যদি চিন্তা করি, মানে এই মূল বিন্দু থেকে l/2, তাইলে আমরা এভাবে করতে পারি যে এই dx এর মানটা সর্বনিম্ন 0 হইতে পারে, সর্বোচ্চ l/2 হইতে পারে, এরকম। তো সেই ক্ষেত্রে আমার এই পাশেও তো বাকি অংশ আছে, সামনে একটা 2 দিয়ে গুণ দেওয়া লাগবে। মানে আমরা যদি লিমিটটা এরকম দেই 0 থেকে l/2 সাথে 2 দিয়ে গুণ দিতে হবে। কারণ 0 থেকে l/2 দিয়ে আমি এইটুক পাবো। ২ দিয়ে গুণ দিলে এই অংশটাও পাবো। ওকে? আর আরেকটা কাজ করতে পারি, পুরাটা একবারেই আনতে পারি। সেটা হচ্ছে এই dx এর মানটা এইদিকে -l/2 থেকে শুরু করে এই প্রান্তটা, আমাদের এটা তো মূলবিন্দু। তাইলে এই সাইডের পোরশনটাকে আমি বলতেছি -l/2, আর ওই প্রান্তটাকে বলতেছি +l/2। তার মানে এই dx এর মানটা সর্বনিম্ন -l/2 থেকে সর্বোচ্চ +l/2 হইতে পারে। ২ ভাবেই লেখা যায়। আমি আবার একটু ব্যাখ্যা করতেছি। এই dx এর মানটা, লিমিটটা আমরা এখানে l/2 +l/2 এটা দিতে পারি। অথবা কেউ যদি চায় সে এইটুক বের করবে, মানে 0 থেকে l/2 বের করে 2 দিয়ে গুণ দিবে, সেটাও হবে। একই ব্যাপার। ওকে? আচ্ছা, তো আমরা এভাবেই করতেছি। তো এই ক্ষেত্রে আমাদের আ ইন্টিগ্রেশনের সূত্র বসাইলে যেটা আসতেছে m/l x² dx, এটার সূত্র হচ্ছে x³/3। তার মানে আসতেছে x³/3, আর লিমিট হচ্ছে নিচে -l/2 উপরে +l/2। তো এখন লিমিট যদি বসাই দেই, তাইলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে m/l, আ একবার এখানে l/2 বসাবো, এই যে এটা। তো l/2 বসাইলে আসতেছে হচ্ছে l/2³ / 3 মাইনাস, আর এই মাইনাসটাকে আরেকবার বসাবো। তো মাইনাস কিউব হয়ে, আচ্ছা লিখি পুরা তারপরে, -l/2 হোল কিউব / 3 এরকম আসতেছে। এটাকে যদি আমরা এখন করে ফেলি, আই মিন হিসাব করি, তাহলে লাস্টে যেটা আসবে, আমি সরাসরি লাস্টেরটা লিখে দিচ্ছি। লাস্টের লাইনটা আসবে, এটা ক্যালকুলেট করলে I ইকুয়ালস টু আসবে ml² / 12। ml² / 12 এটা আসবে I এর মান। এখানে যদি আমরা বসাই দিই l কিউব, এইটা হয়ে যাবে 8, আর নিচে 3, আ এইখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে l³ / 8, নিচে 3, ওই পুরাটা হিসাব করার পর লাস্টে এরকম আসবে। মানে কিউবটা, এই যে একটা l কাটাকাটি গিয়ে l² হয়ে যাবে। তোরা করলেই ওটা পারবি, সমস্যা নেই। তার মানে কি ব্যাপার দাঁড়াইলো, যে এরকম কোন সুষম দণ্ডাকার একটা বস্তুর ক্ষেত্রে যদি তার মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করতে যাই, আমার যেটা লাগতিছে ওই দণ্ডটার ভর লাগতিছে, এবং ওই দণ্ডটার দৈর্ঘ্য লাগতিছে, এবং সেটা দিয়ে আমরা বের করে ফেলতে পারতেছি ml²/12। ওকে? তো এখন এইটা যদি এরকম সুষম দণ্ড আকৃতির না হয়ে মানে আয়তাকার আকৃতিরও হয়, আই মিন এটা আরো বড় হয়ে গেল, মানে আয়তাকার হয়ে গেল। এটাও আয়তাকার, কিন্তু এই ক্ষেত্রে ধরলাম আমরা প্রস্থটা অনেক ছোট। প্রস্থ যদি বেশিও হয়, সেক্ষেত্রে ওই সূত্রটা খাটবে। ওকে? আচ্ছা, তো এখন আমরা এই দণ্ডটার ক্ষেত্রেই অক্ষটা চেঞ্জ করব। আচ্ছা, তার আগে আরেকটা ব্যাপার, জড়তার ভ্রামক নির্ণয় করছি তো, আমরা চক্রগতির ব্যাসার্ধটা কত হয় সেটা একটু নির্ণয় করি।
এই ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধটা কত হবে সেটা নির্ণয় করতেছি। এই সূত্রটা আমাদের ম্যাথের জন্য লাগবে, হ্যাঁ? এই ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ যদি নির্ণয় করতে চাই, চক্রগতির ব্যাসার্ধ কে দিয়ে দেখাইতাম আমরা, এবং সেটা জড়তার ভ্রামকের, মানে এটা এমন দূরত্ব ছিল যে দূরত্বটা স্কয়ার করে ওই ভর দিয়ে গুণ করলে মেইন জড়তার ভ্রামকের সমান হইতো, এরকম ছিল। I ইকুয়ালস টু mk স্কয়ার। তো এখানে I এর মানটা বসাই দিই। I সমান সমান আসছে ml স্কয়ার ডিভাইডেড বাই 12 ইকুয়ালস টু mk স্কয়ার। এখান থেকে যদি আমরা k হিসাব করি, চক্রগতির ব্যাসার্ধটা আসবে এই যে m কাটা যাচ্ছে, মানে l বাই √12 আসবে। l/√12। তার মানে আমরা এই দণ্ডটার ক্ষেত্রে তার চক্রগতির ব্যাসার্ধটা কি হবে, সেই বিন্দুটা কোন বিন্দুটা হবে, সেটা হবে এই দৈর্ঘ্যের এই দৈর্ঘ্যটাকে যদি আমি √12 দিয়ে ভাগ দিই, যে মানটা আসবে সেটা হবে তার চক্রগতির ব্যাসার্ধ। মানে অক্ষ থেকে ওই দূরত্বটা নিয়ে আমরা চক্রগতির ব্যাসার্ধ হিসেবে ট্রিট করতে পারবো। আচ্ছা, তো এখন আমরা এই দ্বিতীয় যে জড়তার ভ্রামকটা নির্ণয় করব, একই শেপের দণ্ড, সবকিছু ঠিকঠাক আছে, জাস্ট অক্ষটা এবার চেঞ্জ করে ফেলবো। অক্ষটা চেঞ্জ করে মাঝখানে না এনে অক্ষটা এবার এই দিকে থাকবে। মানে দণ্ডটা এবার, আমি চিত্রটা আঁকতেছি আবার। সবার জন্যই কি? আচ্ছা, ঐশী মনে হয় এখনো কানেক্ট হইতে পারেনি। ওকে, তো আমরা এবার একটা ওই আগের মতোই সুষম দণ্ড, এইটারও দৈর্ঘ্য l, ভর m। এইবার অক্ষটা চেঞ্জ করে ওই PQ অক্ষটাকে আমরা এবার সরাই এই সাইডে নিয়ে এসেছি, আই মিন এক কর্নারে নিয়ে আসছি। ওকে, এবার এভাবে দণ্ডটা এটার চারপাশে ঘুরবে আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের জড়তার ভ্রামকটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এইবারও আমরা আগেরটার মতোই এইখান থেকে আগে একটা অংশ কেটে নিব, dx দৈর্ঘ্য, সব হিসাব আগের মতোই থাকবে। এটা dx দৈর্ঘ্য, এটা x দূরত্ব, এটার ভর dm, আগের বারের মতোই dm এর মানও সেম আসবে। শুধু আমাদের যে চেঞ্জটা হবে সেটা হচ্ছে i নির্ণয় করতে গিয়ে যে লিমিটটা দিছিলাম সেই লিমিটটা চেঞ্জ হবে। এবার যখন i নির্ণয় করব, i ইকুয়ালস টু হবে আগেরটার মতোই এরকম 0 থেকে i di আসবে, এবং আগেরটার মতো এখানে সেম জিনিস আসবে। আহ, এই যে m/l বাইরে আসতেছে, x স্কয়ার dx ভেতরে থাকবে। এইবার লিমিটটা জাস্ট চেঞ্জ হবে। এবার লিমিটটা সর্বনিম্ন কত হইতে পারে 0, সর্বোচ্চ কত হইতে পারে l, কারণ এখানে সেন্টারটাই শুরু হয়েছে কর্নার থেকে। ওকে, সর্বোচ্চ l হইতে পারে, সর্বনিম্ন 0 হইতে পারে। ওকে, তাহলে এবার লিমিটটা চেঞ্জ হয়ে যাবে 0 থেকে l, জাস্ট খালি লিমিটটা চেঞ্জ হয়েছে। তাহলে এইবার m/l, এটা আগের বারের মতোই x³/3, 0 থেকে l। এবার যদি আমরা এখানে মানটা বসাই দিই তাহলে এরকম আসতেছে m/l l³/3, আর এখানে মাইনাস, এটা 0 বসাইলে 0 চলে আসবে, মানে -0। তাইলে আসতেছে l কাটাকাটি গিয়ে ml²/3 আসতেছে। তার মানে সেকেন্ড কেসে এই ক্ষেত্রে আমাদের i এর মানটা পাচ্ছি, i ইকুয়ালস টু পাচ্ছি ml²/3। তার মানে একটা সুষম দণ্ডের যদি যে কোনো এক সাইডে অক্ষটা থাকে, যে কোনো এক প্রান্তে যদি অক্ষ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের জড়তার ভ্রামক বের করতে হলে ভর দৈর্ঘ্যের স্কয়ার লাগবে, এবং সেইটাকে আমরা 3 দিয়ে ভাগ দেব। তো এই ক্ষেত্রে k এর মান কত আসবে, আগেরটার মতো করে বের করে ফেলি, চক্রগতির ব্যাসার্ধ। আচ্ছা, এটা 2 নাম্বার ছিল। ওকে, 2 নাম্বার ছিল। আমার এগুলা নাম্বার টাম্বার ভুল করলে মনে করাই দিস কিন্তু। ml²/3। তো এবার আমরা চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করতে গিয়ে, মানে ফার্স্টে i ইকুয়ালস টু mk² ছিল, i ইকুয়ালস টু mk²। তো এই i এর জায়গায় এটা বসাই দিছি। তো তাতে k ইকুয়ালস টু আসবে হচ্ছে m কাটা যাবে, আসবে হচ্ছে l/√3। এটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধের মান।
ওকে। এইটা গেল আমাদের আ সুষম দণ্ডের ক্ষেত্রে। এবার আমরা বস্তুর শেপটা চেঞ্জ করি। আমরা এবার যদি একটা ডিস্ক হয়, ডিস্কের ক্ষেত্রে যখন ডিস্ক ঘুরতিছে আমাদের আগে যে আমরা সিডি ইউজ করতাম, সেই সিডি গুলা যখন ঘুরতিছে, সেই সিডি গুলার ক্ষেত্রে জড়তার ভ্রামক কত হবে এরকম। ওকে? তো একটা ডিস্কের ক্ষেত্রে বা চাকতির ক্ষেত্রে আমরা যদি জড়তার ভ্রামক নির্ণয় করতে যাই, সেটার সূত্রটা কেমন হবে, সেটা কি দিয়ে বের করব সেটা একটু দেখি। এটা থেকে আ এটার সাথে কাজের চ্যাপ্টার কখনো, কখনো মিলায় দেয়। আবার কখনো এটার সাথে ২ নাম্বার চ্যাপ্টারও মিলায় ২ নাম্বার চ্যাপ্টার সাধারণত মিলায় দেয় না। কাজের চ্যাপ্টারটা মিলায় দেয় কখনো, মানে ৫ নাম্বার চ্যাপ্টারটা কখনো মিলায় দেয়। আচ্ছা এবার আসি আ চ্যাপ্টার খুব বেশি কঠিন না অ্যাকচুয়ালি। আ এটার ৩ নাম্বার যেটা, ৩ নাম্বার হচ্ছে আমরা এবার একটা চাকতির ক্ষেত্রে, আই মিন একটা ডিস্কের ক্ষেত্রে। তো এটা হচ্ছে R ব্যাসার্ধের একটা ডিস্ক। ওকে? এটা কিন্তু বৃত্তাকার। আমি সাইড ভিউ আঁকার জন্য এভাবে আঁকলাম। হ্যাঁ? তো এইটার সেন্টার হচ্ছে এইটা। এটার ব্যাসার্ধটা হচ্ছে R ব্যাসার্ধ। তো এবার অক্ষটা হচ্ছে এই সেন্টার মাঝবিন্দু দিয়ে ও এটা ধর সেন্টার। অক্ষ এর চারপাশে এটা ঘুরবে। ওই সিডি রুমের মধ্যে যেভাবে সিডি ঘুরে আরকি। সেই একইভাবে। তো এই ক্ষেত্রে আমার জড়তার ভ্রামকটা বের করতে হবে। আই মিন ঘূর্ণনরত অবস্থায় তার ভর কত সেটা বের করতে চাই। তো এই পুরা ডিস্কের ভর হচ্ছে এবার m। তো আগেরবার আমরা দৈর্ঘ্য L ধরে নিছিলাম। এবার দৈর্ঘ্য না। এবার এটার ক্ষেত্রফল ট্রিট করব। এটার ক্ষেত্রফল হচ্ছে A। ক্ষেত্রফল হচ্ছে A। ওকে? এবং সেই ক্ষেত্রফলটা কত? ক্ষেত্রফলটা হচ্ছে A যদি বের করতে হয় A হচ্ছে পাই r স্কয়ার, তাই না? A হচ্ছে পাই r স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল যেটা। তো আমরা এখন এই ক্ষেত্রে এইটা এই PQ অক্ষ যদি এটাকে বলি, PQ অক্ষের সাপেক্ষে এটার জড়তার ভ্রামক কত হবে বের করতে চাই। তাহলে আগেরবারের মতো আবার এইটাকে আগে একটা ছোট্ট পোরশন এ ভেঙে নেই। তো আমরা এটাকে একটা ছোট পোরশন যদি এটা নিতে চাই, তাহলে আমরা যেটা করব, আমরা এরকম একটা রিং, আগেরবার তো ওই DX পোরশন নিছিলাম। এবার যেহেতু এটা বৃত্তাকার জিনিস, এরকম একটা রিং নিয়ে নিচ্ছি। এই অংশ থেকে একটা রিং কেটে নিলাম। এই রিংটার ব্যাসার্ধ হচ্ছে এই রিংটার ব্যাসার্ধ হচ্ছে x। এই রিংটার ব্যাসার্ধ হচ্ছে x। x দূরত্বে আছে, হ্যাঁ? রিংটার ব্যাসার্ধ হচ্ছে x। আর এই রিংটার যে প্রস্থটা বা পুরুত্ব যেটাই বলি, এই পুরুত্বটা হচ্ছে dx। তাহলে এবারে আমরা একটা রিং কল্পনা করে নিছি। আগেরবার এটা একটা আ ওই খন্ড ছিল। আই মিন যেমন শেপ তেরকম ঠিক একই রকম আমরা পোরশন চিন্তা করে নিচ্ছি। আচ্ছা আমার এটা কিন্তু বৃত্ত। আচ্ছা তো আমরা আগে ফার্স্টে এই PQ অক্ষের সাপেক্ষে এই রিংটার জড়তার ভ্রামক কত সেটা বের করব। পরে আবার ইন্টিগ্রেশন ইউজ করে পুরাটা বের করতে চাই। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এখন এই রিংটার তো একটা ক্ষেত্রফল আছে। এটার ক্ষেত্রফল যেমন পাই আর স্কয়ার ছিল। এই রিংটার যে ক্ষেত্রফল, এই রিংটার ক্ষেত্রফল হচ্ছে আমরা DA দিয়ে দেখাইলাম। আগেরবার যেমন ভর দেখাইছিলাম সরি রিংটার ক্ষেত্রফল বলতেছি। রিংটার আ ভর আরকি। রিংটার ভরটা হচ্ছে DM আর রিংটার একটা ক্ষেত্রফল আছে। ক্ষেত্রফলটা হচ্ছে DA। ওকে? রিংটার ক্ষেত্রফলটা হচ্ছে DA আর ভরটা হচ্ছে DM। তো আমরা রিংটার ক্ষেত্রফল যদি বের করতে চাই, ক্ষেত্রফলটা কত হবে? আমরা এভাবে বের করতে পারি যে এটা হচ্ছে রিংটার ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান, সমান কি ছিল? ক্ষেত্রফল ছিল হচ্ছে আ বৃত্তের এইটাকে এই রিংটাকে আমি যদি ওই বৃত্তাকার যে রিংটা আছে, এই রিংটাকে এখানে কেটে ফেললাম। কেটে এটাকে সোজা করে ফেললাম। ওকে? এটাকে কেটে সোজা করে ফেললাম।
সোজা করে ফেললে এরকম কিছু একটা। হ্যাঁ ভাইয়া? হ্যাঁ, 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 এরকম হ্যাঁ। তো এটাকে যদি আমরা কেটে সোজা করে ফেলি, তাইলে এই দৈর্ঘ্যটা যেটা আসবে, এই দৈর্ঘ্যটা হচ্ছে এইটার পরিধির সমান। এই দৈর্ঘ্যটা হচ্ছে এটার পরিধির সমান। তাহলে পরিধি কত? এই রিংটার পরিধি হচ্ছে 2 পাই r যেটা ছিল, এটার যেহেতু ব্যাসার্ধটা ছিল x, তার মানে এই পুরা দৈর্ঘ্যটা হবে ওই পরিধি সমান 2 পাই x। আর এটার প্রস্থ, এই যে এটা হচ্ছে এই ছোট্ট পোরশনটা হচ্ছে প্রস্থ। এটার প্রস্থটা হবে এই যে dx, প্রস্থ তো dx আগেই বলে দিছি। প্রস্থ হচ্ছে dx। এটার প্রস্থটা হচ্ছে dx। তাহলে আমার দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তার মানে এই রিংটার ক্ষেত্রফলটা হবে 2 পাই x dx। কেউ বুঝিস নাই? না বুঝলে আমি আবার বলবো। বুঝছি সবাই? ওকে। তাইলে তাইলে এবার আমরা এই রিং, এই জিনিসটার যে ভর ডিএম যেটা, সেই ডিএমটা বের করতে চাই। তো ডিএমটা কত হবে? আমরা আবার সেই ঐকিক নিয়মে এপ্লাই করি যে এম ভরের, সরি, এ ক্ষেত্রফলের ভর, এ ক্ষেত্রফলের ভর ছিল, এ ক্ষেত্রফলের ভর, ভর হচ্ছে এম। তাইলে একক ক্ষেত্রফলের ভর সেটা হচ্ছে এম বাই এ। তাইলে ডি এ ক্ষেত্রফলের ভর, যেটাকে আমরা ডিএম বলতেছি, সেটা হচ্ছে এম বাই এ ইন্টু ডি এ। তাহলে আমরা এখন এগুলো বসাই দিই একটু। তার মানে এটাকেই কিন্তু আমরা ডিএম বলতেছি। তাহলে এটা ইকুয়ালস টু কত আসতেছে? এটা আসতেছে হচ্ছে এম বাই এ এর মান হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। আর ডিএ যেটা পাইলাম, ডিএ হচ্ছে 2 পাই এক্স ডিএক্স। তাহলে এটা হচ্ছে আমাদের ডিএম। তো ডিএমটা কত আসে? ডিএমটা আসতেছে হচ্ছে পাই পাই কাটা যাচ্ছে, টয়েস এম থাকতেছে, নিচে আর স্কোয়ার এক্স ডিএক্স এরকম আসতেছে। আচ্ছা, এরকম আসতেছে টয়েস এম, নিচে হচ্ছে আর স্কোয়ার এক্স ডিএক্স। এটা হচ্ছে আমাদের ডিএম। ওকে, রিংটার ভর পেয়ে গেছি। তাহলে রিং এর ভর পেয়ে গেছি, এখন ওই রিংটার ডিআই বের করব। রিংটার যে জড়তার ভ্রামক সেটা বের করতে চাই। তাহলে ডিআই সেটা আগে বের করি। তাহলে সেটা হবে এই ডিএম ভর ইন্টু অক্ষ থেকে ওই রিংটার দূরত্ব, সেটা হচ্ছে এক্স ইন্টু এক্স স্কোয়ার। ওকে, তো এখানে বসাই দিই। তাহলে কত আসতেছে? এটা বসাচ্ছি টয়েস এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু, আচ্ছা এক্স ডিএক্স আছে, এক্স ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এটাকে এরকম লেখা যায়, আটকে আটকে আসতেছে। এই মারিয়া, তোর জন্য কি একই অবস্থা? আচ্ছা, নামে একটু কষ্টকর। আচ্ছা, এটা এরকম হয়ে যাচ্ছে টয়েস এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা এক্স কিউব ডিএক্স এরকম আসতেছে। ওকে, তাহলে এখন আমাদের এইটা হচ্ছে ওই রিংটার জড়তার ভ্রামক, আমাদের লাগবে পুরা চাকতিটার। তাহলে আমরা যদি আই বের করতে চাই, তার মানে আই হবে এটার ইন্টিগ্রেশন, ডিআই এর ইন্টিগ্রেশন 0 থেকে আই। তো এখানে এইটুকু হচ্ছে কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে। তার মানে টয়েস এম বাই আর স্কোয়ারটা বাইরে রাখবো আমি, টয়েস এম বাই আর স্কোয়ারটা বাইরে থাকবে, টয়েস এম বাই আর স্কোয়ারটা বাইরে, ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে এক্স কিউব ডিএক্স, এক্স কিউব ডিএক্স। এখন কথা হচ্ছে আমার লিমিটটা কত দিব? এই যে এই রিং, এটা সর্বনিম্ন এর প্রস্থ বা পুরুত্ব যেটা ডিএক্সটা সর্বনিম্ন 0 হইতে পারে, সর্বোচ্চ কত হইতে পারে? এই রিংটাকে আমি যদি এই যে প্রসারিত করতে থাকি, প্রসারিত করতে করতে এই সর্বোচ্চ আর পর্যন্ত যাবে, এর বেশি কিন্তু আর যাবে না। কারণ এই আর পর্যন্ত যাওয়ার সময় এই পুরাটা একটা, এই যে এই পুরাটা একটা রিং হয়ে যাবে অ্যাকচুয়ালি। মানে এই রিংটা আস্তে আস্তে যদি প্রসারিত হইতে থাকে, সর্বোচ্চ এটা আর পর্যন্ত এর পুরুত্বটা হইতে পারবে। ওকে, তাহলে এটা হচ্ছে সর্বনিম্ন 0 হইতে পারে ডিএক্স এর মান, সর্বোচ্চ আর হইতে পারে। তাহলে এইখানে হিসাব করি, টয়েস এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এখানে আসতেছে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, আর লিমিট হচ্ছে 0 থেকে আর,
এটা যদি আমরা এখানে বসাই দেই, এখানে আসবে r টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, আর ওখানে 0 আছে, ওটা তো 0ই আসবে। r স্কয়ার, আর ওখান থেকে r টু দি পাওয়ার 4 এর যে, তার মানে আমাদের যেটা আসতিছে, আচ্ছা আমার নিচে একটা এখানে আচ্ছা হিসাব করতেছি, এরকম আসবে টয়েস m ডিভাইডেড বাই r স্কয়ার। একবার আর বসাইলে যেটা আসে সেটাই লিখতেছি, 0 বসাইলে তো পুরাটা 0 আসবে, ওটা আর লিখতেছি না। এক্স r টু দি পাওয়ার 4 আসবে উপরে, আর নিচে হচ্ছে 4। আর 0 বসাইলে তো 0ই, ওটা আর লিখলাম না। তাহলে 2 2 কাটা গিয়ে 2 থাকতেছে, উপরে m, আর r স্কয়ার থাকতেছে, মানে আসতেছে হাফ m r স্কয়ার। তার মানে একটা চাকতি বা সিডির ক্ষেত্রে আমাদের যদি জড়তার ভ্রামক বের করতে হয়, কখন অক্ষটা কোথায়, তখন এটাও কিন্তু একটু চিন্তা করা লাগবে। অক্ষ তখন কেন্দ্র দিয়ে যাচ্ছে এবং ওই সিডির সাথে লম্বভাবে, এরকম যদি হয়, মানে আমাদের ওই সিডি রুমের মধ্যে যেভাবে ডিস্কটা ঘুরতেছে, সেই ক্ষেত্রে ওর ভর নর্মাল অবস্থায় যা থাকে, ঘূর্ণন অবস্থায়, ঘূর্ণনরত অবস্থায় তার যে ভর হবে বা জড়তার ভ্রামক হবে, সেটা বের করা লাগবে এভাবে। তার ভরটা লাগবে এবং তার ওই ব্যাসার্ধ লাগবে, এবং আহ, সেটাকে স্কোয়ার করে গুণ করে হাফ দিয়ে গুণ করা আর কি, বা 2 দিয়ে ভাগ করা, যেটাই বলি না কেন, এভাবে আমরা তার জড়তার ভ্রামকটা বের করে ফেলতে পারবো। তো এই ক্ষেত্রে তার চক্রগতির ব্যাসার্ধ কত হবে, সেটা আবার আগের মতো হিসাব করতেছি। চক্রগতির ব্যাসার্ধটা কত আসতেছে, এটা আমাদের আই আসলো। আমাদের এই সূত্রগুলা কিন্তু লাগবে। আর চক্রগতির ব্যাসার্ধ হিসাব করার জন্য আই ইকুয়ালস টু এম কে স্কোয়ার। তো এখান থেকে কে বের করা লাগবে, তো আই এর জায়গায় আবার বসাই দিচ্ছি হাফ এম আর স্কোয়ার ইকুয়ালস টু এম কে স্কোয়ার। তো এখান থেকে যদি কে হিসাব করি, কে ইকুয়ালস টু আসবে আর বাই রুট টু, আর বাই রুট টু। ওকে, তো এবার আমরা এই চাকতি থেকে চলে যাচ্ছি সিলিন্ডার শেপে। একটা সিলিন্ডার, এবার একটা সিলিন্ডার ঘুরলে সেই ক্ষেত্রে তার জড়তার ভ্রামক কেমন হবে সেটা বের করব। এটা হচ্ছে 4 নাম্বার। তো এবার একটা সিলিন্ডার, তো এটার একদম মাঝখান দিয়ে অক্ষ, এই অক্ষের চারদিকে এই সিলিন্ডারটা ঘুরলে তার জড়তার ভ্রামক আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটা একটু দেখব। তো এই ক্ষেত্রে আমাদের এই সিলিন্ডারটার যে ভর, সিলিন্ডারটার টোটাল ভর হচ্ছে ক্যাপিটাল এম, আর এর টোটাল আয়তনটা, এর টোটাল আয়তন হচ্ছে ভি, ভলিউম, আর এর ভূমির ব্যাসার্ধটা হচ্ছে আর, আর এই অক্ষটা পি কিউ। তো এই পি কিউ অক্ষের চারপাশে ঘুরবে সে। তো আবারও আগের বারের মতো আগে আমরা এখান থেকে একটা ছোট্ট পোরশন সিলেক্ট করে নিই। তো ছোট্ট পোরশনটা হচ্ছে এরকম, আমরা এভাবে একটা ফাঁপা সিলিন্ডার ভিতরে নিয়ে নিচ্ছি। এটা একটা ফাঁপা সিলিন্ডার। এটা তো আর ব্যাসার্ধ ছিল, আর এটার যে ব্যাসার্ধ সেটাকে আমি এখানে দেখাচ্ছি। এটার ব্যাসার্ধ হচ্ছে এক্স, আগেরটার মতোই। আর এটার যে পুরুত্বটা, এটার যে পুরুত্বটা সেটা হচ্ছে ডিএক্স, এবং এই সিলিন্ডারটার ভর তাইলে হচ্ছে ডিএম, আর এটার যে আয়তন সেটা হচ্ছে ডিভি। ওকে, তো আবারও আমরা ওই, হ্যাঁ ভাইয়া বুঝি নাই কি, আহ, কিন্তু শুধু রিং নিয়ে তো আমরা যে কোনো একটা পোরশন পাবো, পুরাটা তো পাবো না। আচ্ছা, ওর কোশ্চেনটা এখানে শুধু রিং নিলে হইতো কিনা, শুধু রিং নিলে আমাদের তো যে কোনো একটা স্লাইস আসতেছে, পুরাটা তো পাচ্ছি না।
বুঝছিস নামিরা? ওকে। তো এটা হচ্ছে আমরা এরকম একটা ফাঁপা সিলিন্ডার নিয়ে নিলাম। যেই ফাঁপা সিলিন্ডারটার পুরুত্ব, এটা ভিতরের সিলিন্ডারটা কিন্তু ফাঁপা। আর মেইন সিলিন্ডারটা কিন্তু পুরাটা একটা ওই সলিড বা বলবো কি বলে নিরেট সিলিন্ডার। ওকে? মেইন যে সিলিন্ডারটা আঁকছি সেটা কিন্তু নিরেট সিলিন্ডার। আর এখন যে পোরশনটা আঁকছি সেটা একটা ফাঁপা সিলিন্ডার। তার মানে চোঙ চিন্তা করতে পারি। ওই বাঁশের চোঙ হিসেবে যদি বলি সেই টাইপের আরকি। বা ওই বাঁশি হিসাবে যদি বলি, এইরকম টাইপের। পাইপ চিন্তা করা যায়। ওকে, এখন হচ্ছে তার মানে সেটা একটা ডিএক্স ব্যাসের পাইপ এবং তার দৈর্ঘ্যটা হচ্ছে, আচ্ছা এই সিলিন্ডারটার দৈর্ঘ্যটা বলে দেই। সিলিন্ডারটার দৈর্ঘ্য লিখি নাই আমি। মেইন সিলিন্ডারটার দৈর্ঘ্য হচ্ছে এল। তো এই ভিতরের সিলিন্ডারটার দৈর্ঘ্য এল হবে বা পাইপটার দৈর্ঘ্য এল হবে। এই পুরো দৈর্ঘ্যটা হচ্ছে এল। তো আবারও আমাদের যেটা করা লাগবে, ফার্স্ট ওই ভিতরের যে পাইপটা, সেই পাইপটার আ ইয়া বের করব আমরা। আই মিন আ জড়তার ভ্রামক বের করব। পাইপটার জড়তার ভ্রামক বের করার জন্য আবারও আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ওই ভেতরের পাইপটার ভর নির্ণয় করা লাগবে, আয়তন লাগবে। তো আগে এই মেইন সিলিন্ডারটার আয়তন কত? সেটা হচ্ছে পাই, এই ভি ইকুয়ালস টু হচ্ছে পাই আর স্কয়ার এল। আর তাহলে ডিভিটা কত হবে? ডিভিটা হবে এই যে এই রিংটার, এই রিংটার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা আগেরবার আমরা নির্ণয় করে আসছিলাম। সেটা ছিল 2 পাই এক্স ডিএক্স। সেটার সাথে এল গুণ করে দিলেই হবে। ওকে? কারণ এরকম এই রিং এখানে এল দৈর্ঘ্য জুড়ে আছে। তো এটার সাথে এটা হচ্ছে ক্ষেত্রফল, এটার সাথে উচ্চতা, উচ্চতা এল। সো এটার সাথে এলটা গুণ করে দিলেই হবে। তার মানে এলটাকে আমি একটু, আচ্ছা এল কে এখানে লিখলাম। তারপর এটাকে এভাবে লিখতেছি 2 পাই এল এক্স ডিএক্স। ওকে। তাইলে এইটা হচ্ছে ওই ভিতরের পাইপটার আয়তন। এটা হচ্ছে মেইন সিলিন্ডারটার আয়তন। আমরা ওই ভিতরের যে পাইপটা সেইটার ভরটা বের করতে যাচ্ছি। তো আবার ঐকিক নিয়ম করি। এবার হচ্ছে আয়তন দিয়ে, তার মানে ভি আয়তন সিলিন্ডারের, ভি আয়তনের ভর হচ্ছে এম। তাইলে একক আয়তনের হচ্ছে এম বাই ভি। আর আমার লাগবে এই ডিভি আয়তনের ভর, সেটা হচ্ছে এম বাই ভি ইন্টু ডিভি। ওকে, এম বাই ভি ইন্টু ডিভি। তো এম বাই ভি ইন্টু ডিভি যেটাকে আমরা ডি এম দিয়ে দেখাচ্ছি, সেটার মানটা কত হবে? এম বাই ভি, এম ডিভাইডেড বাই ভি হচ্ছে পাই আর স্কোয়ার এল, পাই আর স্কোয়ার এল। আর ডিভি যেটা এইটা পাইছি সেটা হচ্ছে 2 পাই এল এক্স ডিএক্স। তো তাতে আমাদের ডিএম এর মানটা যেটা আসতেছে, আচ্ছা নিচেরটা মুছে দিচ্ছি, এটা মুছে দিলাম। ডিএম এর মানটা আসতেছে আমাদের পাই পাই কাটা যাচ্ছে, মানে হচ্ছে নিচে থাকতেছে এম আর স্কোয়ার, এল এল কাটা যাচ্ছে, পাই পাই কাটা যাচ্ছে, টয়েজ এম এক্স ডিএক্স। সেই আগেরটার মতোই, ওই যে চাকতির জন্য যেমন আসছিল এখানেও সেম আসছে। এবার আমরা ইন্টিগ্রেশন করব। এবার আমরা ইন্টিগ্রেশন করব। আমরা ফার্স্টে আগে ডিআই বের করে নিই। প্রথমেই পাইপটার যে জড়তার ভ্রামক সেটা বের করতেছি, সেটা হচ্ছে এটার ভর ডিএম ইন্টু অক্ষ থেকে দূরত্ব এক্স, এক্স স্কোয়ার। তো ডিএমটা হচ্ছে টয়েজ এম ডিভাইডেড বাই আর স্কোয়ার এক্স ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার। তার মানে এটাকে লেখা যায় টয়েজ এম ডিভাইডেড বাই আর স্কোয়ার এক্স কিউব ডিএক্স। পুরাপুরি ঠিক আগেরটার মতো আসছে এই রাশিটা, একটু আগে যেটা করছি। তাহলে এবার যদি আমরা আই বের করতে যাই, টোটাল আই, সে আইটা হবে এই পুরাটার ইন্টিগ্রেশন। তো এই ক্ষেত্রে টয়েজ, আচ্ছা ডিআই লিখতেছি। তো তারপরে ওই মানটা বসাই দিব। এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট মান, এটাকে আমরা বাইরে নিয়ে আসতেছি। টয়েজ এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এইখানে 0 থেকে, আচ্ছা লিমিট পরে দিচ্ছি, ভিতরে হচ্ছে এক্স কিউব ডিএক্স। এবার লিমিটটাও কিন্তু তাই হবে, এই পাইপটার
সর্বনিম্ন পুরুত্ব ডিএ 0 হইতে পারে dx এর মানটা, আর সর্বোচ্চ r পর্যন্ত হইতে পারে 0 থেকে r, এবং রাশিমালাটা ঠিক দেখতে আগেরটার মতোই হবে। ডিস্কে যেমন আসছে এবারও রাশিমালা দেখতে সেম হবে, mr²/2 এটা আসবে, বা হাফ mr²। ওকে, তো এই ক্ষেত্রে k এর মানটাও সেম আসবে, k আসবে হচ্ছে r/√2। তার মানে চাকতি আর সিলিন্ডারের ক্ষেত্রে আমাদের জড়তার ভ্রামকের রাশিমালাটা একই রকম। আচ্ছা, তোরা আরেকবার একটু জয়েন দে। তার মানে চাকতি আর সিলিন্ডারের ক্ষেত্রে আমাদের জড়তার ভ্রামকের রাশিমালা এবং চক্রবর্তীর ব্যাসার্ধ রাশিমালা দেখতে একই রকম, মান কিন্তু সেম না, কারণ ভর তো ডিফারেন্ট হবে। একটা চাকতির ভর আর অবশ্য যদি এই যে সিলিন্ডার নিলাম, সেই সিলিন্ডারের যে ভর আর চাকতিটা যথেষ্ট পরিমাণ ভারী হইলো, সেক্ষেত্রে মান একই হয়ে যেতে পারে। ওকে, আচ্ছা এখন আসি, কিন্তু সূত্রের আকৃতিটা একই রকম। এবার আসি আমরা ওই যে আমরা যে সূত্রগুলা পড়ে আসছি, একটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য, আর একটা হচ্ছে ওই লম্ব অক্ষ উপপাদ্য। সেইগুলার প্রুফ দিয়ে কয়েকটা মানে সেগুলার প্রয়োগ দিয়ে আমরা কয়েকটা বস্তুর জড়তার ভ্রামক নির্ণয় করব, আর এটা করেই শেষ করব। হ্যাঁ, আই মিন এটার ৩টা দেখাবো, তারপরে শেষ করতেছি ছোট ছোট। এবার আমরা যেটা করব, আমরা একটা আয়তাকার প্লেট, ওকে, মানে ধরো আমাদের খাতাটাই, বা একটা কাগজের বোর্ড, এরকম আয়তাকার। হ্যাঁ, তো যেটার দৈর্ঘ্যটা হচ্ছে এল আর প্রস্থটা হচ্ছে বি। এটাকে কিন্তু আমরা ওই দণ্ড আকৃতিতে চিন্তা করতে পারি, ওই যে প্রথমে বলে আসছিলাম দণ্ডর জন্য একই রকম হবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে যেটা করতে বলা হয়েছে সেটা হচ্ছে এই এরকম একটা অবস্থা। এই খাতাটার ভেতর দিয়ে, এটাই সেই খাতাটা, এটা হচ্ছে এল দৈর্ঘ্য, এটা হচ্ছে বি প্রস্থ, এর মাঝখান দিয়ে অক্ষ যাবে। ওকে, মাঝখান দিয়ে যে অক্ষটা যাবে, মানে এটারে আমি কিভাবে দেখাবো, আমি এটাকে এইভাবে দেখাচ্ছি। এটার ভেতর দিয়ে মাঝখান দিয়ে যেটা গেছে, এটাকে এইভাবে দেখাইলাম, এটার ভিতর দিয়ে গেছে লম্বালম্বি ভাবে, কিন্তু আমি যেটা দেখাইলাম, কারণ আমি এখানে আরো 2টা অক্ষ আঁকবো, এই জন্য এভাবে আঁকছি। এটা কিন্তু মধ্যবিন্দু দিয়ে এবং লম্ব বরাবর। আর তো এই অক্ষের সাপেক্ষে আমার জড়তার ভ্রামক নির্ণয় করা লাগবে, এটাকে ধর আমরা পি কিউ অক্ষ দিলাম। তো এখন আমাদের যেটা করা লাগবে, আমাদের এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করার জন্য আমরা আগের বারের কোনো প্রসেস একটা অ্যাপ্লাই করতে পারতাম, তা না করে এবার আমরা ওই জড়তার ভ্রামকের যে লম্ব অক্ষ উপপাদ্য অ্যাপ্লাই পড়ে আসছিলাম, সেইটা এবার কাজে লাগাবো। সেটা কি ছিল? সেটা ছিল যে একটা বস্তুর লম্ব বরাবর, আই মিন তলের লম্ব বরাবর, সমতল পাতের তলের লম্ব বরাবর অক্ষের সাপেক্ষে, গমনকারী অক্ষের সাপেক্ষে যদি কোনো একটা বস্তুর যে জড়তার ভ্রামক হবে, মানে এইটাকে যদি আমি পি কিউ অক্ষ বলি, এটা হচ্ছে একদম মধ্যবিন্দু দিয়ে গমন করতেছে, এরকম অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কি হবে? সেইটা হবে ওই অক্ষের সাথে ওই অক্ষের দিয়ে, ওই অক্ষের সাথে যদি এরকম লম্ব বরাবর, এবং ওই 2টা কালার ইউজ করা লাগবে আমার, ওই সমতল পাতের তলে অবস্থিত এরকম 2টা যদি পরস্পর লম্ব অক্ষ নেই, যারা ওই ছেদ বিন্দু দিয়ে যাচ্ছে, এবং এইটার সাপেক্ষে জড়তার ভ্রামক, এটাকে আমি ধর দেখাচ্ছি, ওকে, এইটাকে এক্স অক্ষ বলতেছি, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। তার মানে কথাটা এরকম ছিল যে একটা সমতল পাতের তলের উপরে আহ, যদি একটা লম্ব বরাবর অক্ষ নেই, মানে ওই তলের লম্ব বরাবর অক্ষ নেই, সেটা আমি নিছি পি কিউ, তাহলে সেইটা সাপেক্ষে বস্তুটার যে জড়তার ভ্রামক হবে সেটা হবে ওই সমতল পাতের তলে অবস্থিত এবং ওই বিন্দুর সাথে, ওই বিন্দুর ওই বিন্দু দিয়ে আর কি, যদি আমি আরো 2টা পরস্পর লম্ব অক্ষ নেই, তাহলে তাদের প্রত্যেকটার সাপেক্ষে বস্তুটার জড়তার ভ্রামকের যোগফলের সমান, মানে এরকম ছিল। তোরা আরেকবার একটু লম্ব অক্ষ উপপাদ্যটা দেখে নিস, আই এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু আই জেড, যেটা পরে আসছিলাম। তার মানে এই ক্ষেত্রে আমি যদি এই আই এক্স আর আই ওয়াইটা বের করে ফেলতে পারি, সেটা যোগ করলে আই পি কিউটা পেয়ে যাব। তো আমাদের জন্য আই এক্স আর আই
ওয়াইটা বের করা সোজা। কেন সোজা? কারণ অলরেডি আমরা প্রথমে একদম ১ নাম্বারে এরকম পড়ে আসছিলাম, এল দৈর্ঘ্যের একটা দণ্ডের মধ্যবিন্দু দিয়ে যদি অক্ষ যায়, তাহলে তার সাপেক্ষে জড়তার ভ্রামকটা কত হয় সেটা আমরা পড়ে আসছিলাম। এবং সেই ক্ষেত্রে সূত্রটা এরকম ছিল I = ml²/12, একদম প্রথমে আজকে প্রথমে যেটা পড়ছি। তো আমাদের এই প্লেটটার ভর হচ্ছে m, এই প্লেটটার ভর হচ্ছে m। তাহলে ফার্স্টে আমরা এই যে ধর x অক্ষের সাপেক্ষে, যখন x অক্ষের সাপেক্ষে চিন্তা করব, তার মানে তখন দণ্ডটাকে এভাবে ধরতেছি, এই সাইডটা এভাবে দণ্ডটাকে চিন্তা করতেছি। মানে এবার দণ্ডটা দেখতে এরকম, ওকে? মানে এটা এভাবে আঁকছি, অক্ষটা এবার এভাবে দিচ্ছি, এভাবে ঘুরবে, আই মিন এভাবে ঘুরবে, আর এখানে তো এভাবে ঘুরতেছিল। তো এবার এই যে আমার সহজ কথায় আমার লাগবে হচ্ছে ভর লাগবে এবং অক্ষ থেকে দূরত্ব লাগবে, এরকম একটা অবস্থা। তাহলে এটা হচ্ছে অক্ষ, আর এটা হচ্ছে ভর, এই সরি, এই বস্তুটা, পুরা বস্তুটার ভর হচ্ছে m, আর এটা হচ্ছে মধ্যবিন্দু, এটা হচ্ছে মধ্যবিন্দু। আর এই যে দৈর্ঘ্যের যে অর্ধেক যেটা ছিল, তখন পুরা দৈর্ঘ্যটা l ছিল, পুরা দৈর্ঘ্যটা তখন l ছিল, এখন এই দৈর্ঘ্যটা হয়ে গেছে b, x এর সাপেক্ষে যখন চিন্তা করতেছি, x এর সাপেক্ষে এই দৈর্ঘ্যটা b। তো x অক্ষের সাপেক্ষে যদি আমি জড়তার ভ্রামকটা বের করতে যাই, তখন আমার এটা এরকম আসবে, m l² আর হবে না, b² হবে, কারণ x এর সাপেক্ষে তখন দৈর্ঘ্যটা হচ্ছে b, সো b²/12। এই যে এই সূত্র সরাসরি অ্যাপ্লাই করতেছি। আর এর সাপেক্ষে যখন নিব, তখন ওই যে এই জাস্ট চিত্রটা এরকমই, এটা হচ্ছে সেই এল দৈর্ঘ্য, তাহলে m l²/12। তাহলে এবার আমাদের IPQ = যেটা আসতেছে m/12 l² + b²। এইটা এই ক্ষেত্রে আমাদের জড়তার ভ্রামক আসতেছে। তার মানে একটা প্লেটের, আয়তাকার প্লেটের ক্ষেত্রে যদি তার সমতল ওই প্লেটের সমতলে অবস্থিত এবং মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে আমি পুরো প্লেটটার জড়তার ভ্রামক বের করি, তাহলে সূত্রটা এরকম হবে m/12 ইন্টু l² + b²। l দিয়ে লেন্থ বুঝাচ্ছি, b দিয়ে প্রস্থটা বুঝাচ্ছি, ওকে? তো এই ক্ষেত্রে আমাদের k এর মান কত আসবে? তো I = mk²। I = আমরা পাইলাম এবার এই যে এটা m/12 l² + b² = mk²। এই ক্ষেত্রে k আসতেছে √l² + b²/12। ওকে? তো আমাদের এই সূত্রটা লাগবে আর এই সূত্রটা লাগবে। এটা কিন্তু আমরা সেই প্রথম যে প্রুফটা করলাম সেটাকে ইউজ করছি, যে সরল দণ্ডের মধ্যবিন্দু দিয়ে যদি অক্ষ যায়। কিন্তু সেইটাকে ইউজ করতে গিয়ে আবার আমরা একই সাথে আরেকটা উপপাদ্য ইউজ করছি, সেটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। তাতে আমাদের আর ইন্টিগ্রেশনের ঝামেলায় যেতে হয় নাই। তো একইভাবে আমরা আরেকটা বের করব। এইখানেও আমরা ওই উপপাদ্যটা ইউজ করব। এবার আবারও একটা ডিস্ক নিচ্ছি, কিন্তু এবার ডিস্কের আগেরবার তো মধ্যবিন্দু দিয়ে অক্ষ ছিল, এবার মধ্যবিন্দু না, এবার আমাকে বলা হয়েছে যে কোনো একটা স্পর্শক বরাবর, আচ্ছা না সরি স্পর্শক না, এবার প্রথমবার বের করতেছি যে কোনো একটা ব্যাস বরাবর আর কি। তো এটা কিন্তু বৃত্তাকার চাকতি, ওকে? তো বৃত্তাকার চাকতির ক্ষেত্রে যে কোনো একটা ব্যাসের সাপেক্ষে আমাকে জড়তার ভ্রামক নির্ণয় করতে বলছে। তো এটা হচ্ছে ধর সেই ব্যাস, এটাকে আমি AB ব্যাস দিলাম। তো এখন এটা নির্ণয় করতে বলছে, ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামকটা নির্ণয় করতে বলছে। আই মিন চাকতিটা এবার, আমার হাতে তো চাকতি নাই, চাকতিটা এভাবে ঘুরবে, রোটেট করবে এই ব্যাসের সাপেক্ষে, ওকে? তো
এই ক্ষেত্রে আমাদের আচ্ছা রোটেশনটা আমি দেখাই দিচ্ছি। এভাবে ঘুরবে। এই ক্ষেত্রে আমরা আবারও সেই ইন্টিগ্রেশন এপ্লাই না করে একটু আগের যে আ লম্ব অক্ষ উপপাদ্য সেটাকে আমরা আবার ইউজ করতে পারি। আমরা এখানে আ একটা কাজ করি, তাইলে এই চাকতির উপরে আরেকটা ব্যাস নেই। সেটা ধর সিডি। এরা কিন্তু চাকতির সমতলে অবস্থিত। আর এই ২ টার ছেদবিন্দু দিয়ে ওই ভিতরে যেটা ওই যে আমরা একটু আগে আইস পিকিউ আকারে দেখাচ্ছিলাম। তো ওরকম এইটার ভিতর দিয়ে যাচ্ছে এরকম একটা অক্ষ, সেইটা নিয়ে নিলাম। সেটা হচ্ছে এটার ভিতর দিয়ে যাচ্ছে। তো এটাকে আমি এরকম বাঁকা করে আঁকতেছি। এটা কিন্তু এটার সাথে লম্ব বরাবর, ওই বাকি ২ টা অক্ষের সাথে লম্ব বরাবর। এটা হচ্ছে ধর পিকিউ। ওকে? তো এখন আমাদের এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে বা এই চাকতিটার ব্যাসার্ধটা হচ্ছে আর। আর এর ভরটা হচ্ছে এম। তো আমরা আমাদের সূত্রটা কি বলে? যেহেতু এই যে PQ টা হচ্ছে এইটার ছেদ ওই ২ টা অক্ষের ছেদবিন্দু এবং চাকতির পাতের লম্ব বরাবর গেছে। তাইলে ওই IPQ এটা ইকুয়ালস টু হবে IAB প্লাস ICD এরকম হবে। এবং এখানে IB আর ICD সেম হবে। কারণ একটা সুষম বৃত্ত। সো IAB আর ICD ২ টাই ব্যাস, বৃত্তের ব্যাস। যদিও আমার এখানে দেখতে এটা উপবৃত্তাকার, কারণ আমি বলছি পাশ থেকে আঁকছি আমি এজন্য। কিন্তু এটা কিন্তু পুরোটাই বৃত্ত। তার মানে AB ব্যাস যা, CDও সেম। সো এই ২ টা যেহেতু সেম হবে, এই ২ টাকে আমরা I দিয়ে দেখাচ্ছি। এবং আমাদের কিন্তু এই I টাই বের করতে বলছে। আমাকে কিন্তু বলছে যেকোনো একটা ব্যাসের সাপেক্ষে। তার মানে আমাদের এইটাকে 2I লিখতে পারি আমরা। এটাকে IPQ। সো আমাদের বের করা লাগবে I। তো I ইকুয়ালস টু হচ্ছে হাফ IPQ। এবার আসি IPQ টা কত? IPQ টা হচ্ছে এই যে ১ম এ যেটা পড়ে আসছিলাম। একটা চাকতির ভেতর দিয়ে মাঝখান দিয়ে PQ কিন্তু লম্বভাবে গেছে। এই যে এটাই কিন্তু সেটা। PQ হচ্ছে ওই আ ১ম এ যেটা বলছিলাম যে ওই সিডি রুমের মধ্যে ডিস্ক যেভাবে ঘুরতিছে, এটাই সেই PQ অক্ষ। এইটার সাপেক্ষে সেই ডিস্কের যে জড়তার ভ্রামক সেটা ছিল, ব্যাসার্ধ যদি R হয়, এটা সমান, সমান ছিল হাফ এই PQ, এটা তো হাফ, IPQ সমান, সমান ছিল হাফ MR স্কয়ার। মানে হাফ MR স্কয়ার। তো এবার টোটাল হিসাব করলে আসতেছে 1/4 MR স্কয়ার। আমাদের কোনো ইন্টিগ্রেশন ইউজ করা লাগলো না। তার মানে আমাদের যদি কোনো একটা বৃত্তাকার চাকতির কোনো একটা ব্যাসের সাপেক্ষে আমাদের জড়তার ভ্রামক বের করতে বলে, তাহলে তখন সূত্রটা হয়ে যাবে 1/4 MR স্কয়ার। আর যদি ইয়ের সাপেক্ষে বলতো, ওই যে আ কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে বলতো লম্বভাবে, তাইলে ওই যে হাফ MR স্কয়ার হইতো, এটা হইতো। ওকে? আচ্ছা, এবার লাস্ট এটা দেখাই শেষ করব। তো এবার এই চাকতিটাকেই ঘুরাবো আবার। কিন্তু এবার আ ব্যাসের সাপেক্ষেও না, কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষেও না। এবার একটা স্পর্শকের সাপেক্ষে। ওকে? স্পর্শকের সাপেক্ষে। আমার এখানে একটা ডিস্ক-টিস্ক থাকলে দেখাইতে পারতাম। খোঁজা লাগবে। উম আছে বোধহয় আমার কাছে। একটু দেখি ডিস্ক আছে কিনা। আচ্ছা, খোঁজা লাগবে, এখন টাইম নেই। পারলে কালকে দেখাবো নেক্সট ক্লাসে। আচ্ছা, এবার আসি। তো লাস্ট আমাদের যেটা, এটা মনে হয় ৭ নাম্বার। এবার হচ্ছে এই ডিস্ক, এটা সেই ডিস্ক বা চাকতি যাই বলি না কেন, এটা কিন্তু বৃত্তাকার চাকতি। তো এই বৃত্তাকার চাকতির এবার স্পর্শকের আ স্পর্শকের সাপেক্ষে সে ঘুরবে। তার মানে যেকোনো একটা স্পর্শক যদি নেই, যেকোনো এক সাইডে একটা স্পর্শক নিলাম। এটার চারপাশে সে ঘুরবে। ওকে? তাইলে এইটা সেই PQ। আচ্ছা, বই অনুযায়ী চিত্র আঁকি, বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে AB। এটার চারপাশে এই ডিস্কটা ঘুরতে গেলে তার জড়তার ভ্রামক কত হবে সেটা বের করতে বলছে। তো এই ডিস্কের ব্যাসার্ধ আবার সেই R। তো আমরা এবার ওই যে সমান্তরাল অক্ষ উপপাদ্য যেটা পাইছিলাম সেটাকে ইউজ করব। সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কি ছিল?
যেকোনো একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এই যে যেকোনোটা এইটা, সেটা কি হবে? সেটা হবে ওই অক্ষের সমান্তরাল। তার মানে এই অক্ষের একটা সমান্তরাল নিব এবং ভরকেন্দ্র দিয়ে, তো চাকতির ভরকেন্দ্র অবশ্যই সেন্টারে হবে। সো ভরকেন্দ্র দিয়ে গমনকারী অক্ষ, এটাকে যদি আমি সিডি বলি, এই সিডি অক্ষের সাপেক্ষে বস্তুটার জড়তার ভ্রামক প্লাস, প্লাস ছিল ওই বস্তুর ভর এম, আর এই দুইটার মধ্যবর্তী দূরত্ব, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কিন্তু আর এর সমান, তার মানে আর স্কয়ার এরকম ছিল। ওকে, এটা ছিল আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্য I ইকুয়ালস টু IG প্লাস MH স্কয়ার, যেটা আমরা পড়ে আসছিলাম। তো এখন এইখান থেকে ICD, এটা তো বুঝতেই পারতেছি ওই যে কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে একটু আগে যেটা বের করছি, হাফ, মানে একদম প্রথম চাকতি দিয়ে যখন বলছিলাম সেটা আর কি, হাফ এম, পুরো বস্তুর এই সিডিটার ভর যদি এম হয়, হাফ এম আর স্কয়ার, আর ওটা তো এম আর স্কয়ার। তাহলে যেটা আসতেছে আহ, তাহলে আসতেছে হচ্ছে আমাদের 3/2, 3/2 এম আর স্কয়ার। আচ্ছা, আগেরটার বোধহয় আমি ওই চক্রগতির ব্যাসার্ধ দেখাইতে ভুলে গেছি, কে এটা বের করে নিস্তরা, একই জিনিস, সহজ। তো এই ক্ষেত্রে কে এটা কত আসবে? কে আসবে হচ্ছে এম কে স্কোয়ার ইকুয়ালস টু 3/2 এম আর স্কোয়ার। এই ক্ষেত্রে কে এর মান আসবে √3, √3/2 আর √3/√2, তাই আসতেছে না? কে স্কোয়ার, হ্যাঁ, √3/√2 আর এরকম আসতেছে। আর এটা হচ্ছে জড়তার ভ্রামক। তো এই সূত্রগুলো আমাদের ম্যাথের জন্য লাগবে, এবং আমরা কিন্তু এটাকেও ইন্টিগ্রেশন দিয়ে বের করতে পারতাম, কিন্তু অলরেডি যেহেতু আমরা উপপাদ্য জানি আর এগুলাও বের করা হয়ে গেছে আমাদের, সো আমরা নতুন করে আর কষ্ট করে বের করতেছি না, সরাসরি উপপাদ্য অ্যাপ্লাই করলাম। তো আমাদের জড়তার ভ্রামকের যে টপিক সেটা মোটামুটি শেষ। আমাদের এর পরবর্তী কিছু টপিক, সেগুলা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ, যেমন আমরা রৈখিক ভরবেগ 9-10 এ পড়ে আসছিলাম, ওরকম এখানে কৌণিক ভরবেগ। অবশ্য কৌণিক ভরবেগ আমরা আগেও একটু দেখছি, ওই যে বোরের পরমাণু মডেলের ক্ষেত্রে। তারপর টর্ক, এইসব আছে। তো নেক্সট ক্লাসে বাকিগুলা দেখবো আমরা ইনশাল্লাহ। সেই বন্ধু, ভালো থাকি সবাই। আল্লাহ হাফেজ।